নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আগের দিন যে পাঠ করেছিলাম আজকে ঠিক পর থেকে পাঠ করব। তার আগে আমার গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম ও মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। এই আলোচনা নানাভাবে আমি ঠাকুরের মুখে বহুবার শুনিয়াছি, কিন্তু হইলে কি হইবে, চোরা না শোনে ধর্মের কাহিনী। আমাদের বিপদ হইল এই যে আমরা যে বন্দী, এই বোধই আমাদের নাই। যদি তাহা বুঝিতাম তবে উদ্ধারের জন্যও ছটফট করিতাম। সংসার কখনো আমাদের কাছে গারদ বলিয়া প্রতিভাত হয় না, এবং শত দুঃখ কষ্ট পাইলেও আমরা ইহার ভিতর দিয়াই সুখের অনুসন্ধান করি। এই প্রসঙ্গে আমার একটি গল্প মনে পড়িতেছে। কোনো সময় এক ব্যক্তি ধর্মোপদেশের জন্য এক খ্যাতনামা মুনির নিকট গিয়াছিলেন। অনেকক্ষণ কথাবার্তার পর সেই ব্যক্তি মুনিকে বলিল, আপনার কথায় বুঝিলাম যে সংসারে সুখ নাই, কিন্তু আমার সন্দেহ মিটিতেছে না। বাস্তবে কি সংসারে কোনো সুখই নাই? মুনি কিছুক্ষণ নীরবে রহিলেন, পরে বলিলেন, একেবারে যে নাই তাহা নহে, কিন্তু এই সুখের স্বরূপ তুমি সহজে বুঝিবে না। একটা গল্প বলি, শোনো। মুনি বলিতে লাগিলেন যে কোনো গ্রামে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বাস করিতেন। তাহাদের কোনো সন্তান সন্ততি ছিল না, কিন্তু সেই ব্রাহ্মণ ছিল নিতান্ত দুর্ভাগা। কায়িক ক্লেশে ভিক্ষান্ন দ্বারা জীবিকা নির্বাহ করিত। ভিক্ষাও সকল সময় জুটিত না, মধ্যে মধ্যে উপবাস করিয়াও কাটাইতে হইত। ইতিমধ্যে ব্রাহ্মণী একদিন জ্বরে পড়িল এবং 3 দিন পরে সেই জ্বরে বিরাম হইল। ব্রাহ্মণী এই কয়দিন পথ্য বিশেষ কিছুই পায় নাই। সুতরাং 4th দিন প্রাতঃকালে ক্ষুধায় অস্থির হইয়া ব্রাহ্মণকে ভিক্ষায় পাঠাইয়া দিল। নিজে উনান ধরাইয়া হাঁড়িতে জল চড়াইয়া বসিয়া রহিল, ইচ্ছা যে চাল কয়টি আসলেই যেন তাড়াতাড়ি ফুটাইয়া লইতে পারে। কিন্তু ব্রাহ্মণ আর আসে না। মধ্যাহ্ন পার হইয়া গেল, তবুও তাহার দেখা নাই। ক্ষুধার তাড়নায় ক্রোধে ক্ষোভে ব্রাহ্মণী জ্ঞান হারাইবার উপক্রম হইল। এমন সময় নিতান্ত বিষণ্ণ চিত্তে চোরের মতো ব্রাহ্মণ আসিয়া উপস্থিত হইল। অদৃষ্টের এমনই বিড়ম্বনা যে সেদিন ব্রাহ্মণ যেখানে গিয়াছিলেন সেখান হইতেই দূর দূর করিয়া তাহাকে তাড়াইয়া দেয়া হইয়াছিল। এক মুষ্টি ভিক্ষান্ন মেলে নাই। ব্রাহ্মণ আসিতেই ব্রাহ্মণী ভিক্ষার ঝুলিটি টানিয়া লইল, কিন্তু যখন দেখিল যে তাহা একেবারে শূন্য, এক দানাও চালও তাহাতে নাই, তখন সে আর ধৈর্য ধারণ করিতে পারিল না। ঢ্যাকরা মিনসে, খেতে যদি না দিতে পারবি তবে বিয়ে করেছিলি কেন? এই কথা বলিয়া উনান হইতে একখানা অর্ধদগ্ধ কাঠ লইয়া ব্রাহ্মণের পিঠে সপাসপ কয়েক ঘা বসাইয়া দিল। লজ্জায় দুঃখে অপমানে ম্রিয়মাণ হইয়া ব্রাহ্মণ বাড়ি হইতে বাহির হইয়া গেল। সে তখন দিগ্বিদিক জ্ঞানশূন্য হইয়া কোথায় যাইতেছে, কি করিতেছে, কিছুই তাহার হুঁশ নাই। হুঁশ হইল তখন যখন অকস্মাৎ তাহার খেয়াল হইল যে চারিদিকে ভীষণ অন্ধকার। একটু লক্ষ্য করিয়াই বুঝিল যে সে এক গভীর অরণ্যের ভিতরে আসিয়া পড়িয়াছে। কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হইয়া দাঁড়াইয়া রহিল। হঠাৎ দেখিতে পাইল যে এক বিপুলাকায় বন্য হস্তি ক্রোধে উন্মত্ত হইয়া ঊর্ধ্বে সুর তুলিয়া মহাবেগে তাহার দিকে ধাইয়া আসিতেছে। প্রাণভয়ে ঊর্ধ্বশ্বাসে ব্রাহ্মণ দিগ্বিদিক জ্ঞানশূন্য হইয়া দৌড়াইল। দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ একটা কূপের মধ্যে পড়িয়া যাইতেছিল। অতি কষ্টে একটা লতা গাছ আশ্রয় করিয়া আত্মরক্ষা করিল এবং কূপের ঊর্ধ্বর দিকে ঝুলিতে লাগিল। শুধু ইহাই নহে, একটু লক্ষ্য করিতেই ব্রাহ্মণ বুঝিতে পারিল যে কূপটি শুষ্ক এবং উহার তলদেশে এক মহাভয়ানক বিষধর কালসর্প ফণা তুলিয়া ক্রোধে গর্জন করিতেছে। আবার এদিকে লতা গাছটির গোড়ায় একটি মৌচাক ছিল। টানাটানিতে সেই চাকটি ভাঙিয়া গেল এবং মৌচাকগুলি উড়িয়া আসিয়া নির্বিচারে ব্রাহ্মণের গায়ে হুল ফুটাইতে লাগিল। ব্রাহ্মণের অবস্থাটা একবার কল্পনা করিয়া দেখুন। উপরে ক্রোধোন্মত্ত
হস্তি ধাওয়া করিয়া আসিতেছে, নিচে বিষধর সর্প গর্জন করিতেছে, মৌমাছিরা মনের আনন্দে হুল ফুটাইতেছে, এবং সে যে লতাটি আশ্রয় করিয়া আছে তাহা এত সরু যে কোনো মুহূর্তেই মূল শুদ্ধ উঠে আসিতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে এমন ভয়ানক অবস্থার মধ্যেও ব্রাহ্মণের মুখ লিপ্সা অটুটি রহিয়াছে। মৌচাক ভাঙিয়া যাওয়ায় লতা বাহিয়া একটু একটু করিয়া মধু চুইয়া আসিতেছে এবং ব্রাহ্মণ তাহা চাটিতেছে। উপসংহারে মুনি বলিলেন, সংসারের সুখ এই মধু চাটা সুখ। অথচ এই সুখের জন্য কত না রেষারেষি, কত না দলাদলি, কত না লাঠালাঠি। তাই বলিতেছিলাম যে সংসারে যে একটা নিষ্করুণ বন্ধন, এই বোধই আমাদের নাই। শত উপদেশেও আমাদের চৈতন্য হয় না, কিন্তু ভাগ্যক্রমে একবার এই বোধ জাগ্রত হইলেই ছটফটানি আরম্ভ হয়, পথের অনুসন্ধানও শুরু হইয়া যায়। বিষাদ যোগ হইতেই গীতা আরম্ভ। যাহাই হোক, 10টা নাগাদ সকলেই চলিয়া গেলেন এবং সে রাত্রিতে উল্লেখযোগ্য আর কিছুই ঘটিয়াছিল বলে মনে পড়িতেছে না। তৃতীয় দিন প্রাতকালে ঢাকা হইতে কোনো এক বিশেষ কাজে প্রফুল্লবাবু আসিয়া উপস্থিত হইলেন। আমার ঘরে ঠাকুরকে দেখিয়া একান্তে আমাকে জিজ্ঞাসা করিল, ইনি কে? আমি বলিলাম, সেই বেশি পাকা লোকটি। তো বন্ধুরা, আমি আজকে আর পাঠকে এগিয়ে নিয়ে যাব না, এখানেই পাঠকে বিরাম দিলাম। পরের দিন ঠিক পর থেকে পাঠ করব।